Welcome to the online presentation of KPB School and College. আমি তানজিনা তানিন, অ্যাসিস্ট্যান্ট টিচার কেপিবি স্কুল অ্যান্ড কলেজ। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। আজ আমি ষষ্ঠ সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ইংরেজি দ্বিতীয় পত্রের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় চেঞ্জিং সেন্টেন্স নিয়ে আলোচনা করব। চেঞ্জিং সেন্টেন্স হচ্ছে সেন্টেন্সের পরিবর্তন। তো সেন্টেন্সের পরিবর্তন জানতে হলে আমাদেরকে আগে জানতে হবে সেন্টেন্স কী। তোমরা ছোটোবেলা থেকে জেনে আসছো সেন্টেন্স কী, কাকে বলে, কত প্রকার, কী কী। তারপর আমি আরেকটু আলোচনা করছি। সেন্টেন্স বা বাক্য হলো ভাব আদান প্রদানের মাধ্যম। বাক্য গঠনের সময় আমরা ওয়ার্ডগুলোকে এমন এক বিশেষ নিয়মে সাজাই যার ফলে এটা একটা অর্থপূর্ণ রূপ ধারণ করে। আমি আবার বলছি, এটা একটা অর্থপূর্ণ রূপ ধারণ করে, অর্থাৎ একগুচ্ছ শব্দ একত্রিতভাবে অর্থপূর্ণ হয়ে মনের ভাব প্রকাশ করলে তাকে সেন্টেন্স বলে। একগুচ্ছ শব্দ একত্রিতভাবে, একগুচ্ছ শব্দ যদি এলোমেলোভাবে প্রকাশিত হয় এবং সেখানে যদি কোনো অর্থপূর্ণ ভাব প্রকাশিত না হয় তাহলে সেটা কিন্তু সেন্টেন্স হবে না। যেমন ধরো, এখানে আছে দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। পৃথিবী কী করে? সূর্যের চারদিকে ঘুরে। তো এখন যদি আমরা এটা এভাবে না বলে বলি রাউন্ড দ্য সান মুভস আর্থ দ্য, তাহলে এটা কি কোনো অর্থ আসবে? আসবে না। তাহলে এটা অর্থপূর্ণভাবে মনের ভাব প্রকাশ করেনি, তাই এটা একটা সেন্টেন্স না। কিন্তু যখন বলবে দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে, তখন এটা সম্পূর্ণভাবে মনের ভাব প্রকাশিত হবে এবং একটা পরিপূর্ণ সেন্টেন্স রূপে পরিগণিত হবে। আবার দেখো, বয়েজ প্লে ফুটবল ইন দ্য ফিল্ড। কী করে? ছেলেরা মাঠে ফুটবল খেলে। এখন যদি আমি বলি প্লে ফিল্ড দ্য ইন ফুটবল বয়েজ, তাহলে কি হবে? হবে না। কোনো অর্থপূর্ণ মনের ভাব প্রকাশিত হবে না, তখন এটা আর সেন্টেন্স বলে পরিগণিত হবে না। তাহলে সেন্টেন্স হতে হলে আমাদেরকে প্রথমে কী করতে হবে? একগুচ্ছ শব্দকে সাজিয়ে একত্রিতভাবে এমনভাবে সাজাতে হবে যাতে সেটা দিয়ে একটা মনের ভাব প্রকাশিত হয়। তোমাদের এই পরীক্ষায় আছে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিবর্তন। তো অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিবর্তনের আগে আমরা একটু জেনে নিই অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে বা অ্যাসার্টিভ সেন্টেন্স কী। অ্যাসার্টিভ সেন্টেন্স হলো বিবৃতিমূলক বাক্য, অর্থাৎ যে সেন্টেন্স দ্বারা কোনো বিবৃতি প্রকাশ পায় তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। আমরা সারাদিনে যত কথা বলি তার মধ্যে প্রায় 80% কথাই হচ্ছে কি? অ্যাসার্টিভ সেন্টেন্স। যেমন আমরা বলি যেগুলো, যেমন আমি ভাত খাই, মা রান্না করে, বাবা খবর কাগজ পড়েন, ভাইয়া স্কুলে যায়, আমি ইজ এ গুড স্টুডেন্ট, হি গোজ টু স্কুল রেগুলারলি, হি অলওয়েজ প্রিপেয়ার্স হিজ লেসন্স, ইত্যাদি ইত্যাদি। আমাদের প্রতিদিনের যে স্বাভাবিক কথাবার্তা আমরা বলি বা বিবৃতি প্রকাশ করি সেটাই হচ্ছে কি? অ্যাসার্টিভ সেন্টেন্স। আচ্ছা, আর ইন্টারোগেটিভ সেন্টেন্সটা কি? ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে হচ্ছে প্রশ্নবোধক বাক্য, অর্থাৎ যে সেন্টেন্স দ্বারা কোনো ব্যক্তি বা বস্তু সম্পর্কে কোনো কিছু জানার জন্য প্রশ্ন করা হয় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। যেমন হোয়াট হ্যাপেন টু ইউ, হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন, হোয়াই ডিডন্ট ইউ কাম টু স্কুল ইয়েস্টারডে। আমি জানতে চাইলাম কোনো কিছু, এই জানতে চাওয়া বা প্রশ্ন করাটাই হচ্ছে কি? অ্যাসার্টিভ সেন্টেন্স। আর এই অ্যাসার্টিভ সেন্টেন্স চেনার একটা সহজ উপায় হচ্ছে কি? সেন্টেন্সের শেষে একটা কোশ্চেন মার্ক বা প্রশ্নবোধক চিহ্ন থাকে। তো কিছু রুলসের মাধ্যমে আমরা এই অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্সের পরিবর্তনটা শিখব। দেখো, রুল 1, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, ক্যান, কুড, মাস্ট, ইউজ টু ভার্ব যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করার সময় উক্ত ভার্বগুলি সেন্টেন্সের শুরুতে বসে, প্লাস সাবজেক্ট প্লাস বাকি অংশ বসে বা প্লাস প্রশ্নবোধক চিহ্ন বসে। যেমন হি ইজ প্রেজেন্ট, তাহলে হি ইজ প্রেজেন্ট, এখানে প্রথমে তাহলে ইজ আছে, ইজটা চলে আসবে কি প্রথমে? ইজ হি প্রেজেন্ট? দে ওয়ার নট প্রেজেন্ট, ওয়ার দে নট প্রেজেন্ট?
আমরা যখন অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করব, যখন এটা পরিবর্তিত হয়ে যাবে তখনই কী করতে হবে, একটা প্রশ্নবোধক চিহ্ন শেষে দিতে হবে, নাহলে কিন্তু সেন্টেন্সটি ভুল হয়ে যাবে। আই মে হেল্প ইউ, মে আই হেল্প ইউ। আবার দেখো, হি কুড ডু দ্য ওয়ার্ক, হি কুড ডু দ্য ওয়ার্ক, তাহলে সেটা হয়ে যাবে কি, কুড হি ডু দ্য ওয়ার্ক। উই মাস্ট ওবে আওয়ার প্যারেন্টস, মাস্ট উই ওবে আওয়ার প্যারেন্টস। I have done the work. Have I done the work? You will help your brother. Will you help your brother? বুঝতে পেরেছ? রুল 2, অ্যাসার্টিভ সেন্টেন্সে ডু নট, ডাজ নট, ডিড নট থাকলে ইন্টারেটিভ করার সময় নট বাদ যায়। সেন্টেন্সের শুরুতে ডু, ডাজ বা ডিড বসে আর সব ঠিক থাকে। যেমন হি ডাজ নট ওয়ার্ক হার্ড, ডাজ হি ওয়ার্ক হার্ড। এখানে দেখো রুলস অনুযায়ী ডাজটা চলে আসছে প্রথমে আর নটটা উঠে গেছে। সে কি করে, কঠিন পরিশ্রম করে না। সে কি কঠিন পরিশ্রম করে, এরকম হচ্ছে অর্থটা। দে ডিড নট প্লে ফুটবল ইয়েস্টারডে, ডিড দে প্লে ফুটবল ইয়েস্টারডে। দেখো পরবর্তী রুলে আছে অক্সিলারি ভার্ব বিহীন প্রেজেন্ট ইনডিফিনিট যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারেটিভ করার নিয়ম। আচ্ছা, তাহলে কি করতে হবে, ডু অথবা ডাজ বসবে, সাবজেক্ট বসবে, প্লাস প্রদত্ত প্রিন্সিপাল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, বাকি অংশ বসবে আর প্রশ্নবোধক চিহ্ন বসবে। এখন বলো তো অক্সিলারি ভার্ব কোনগুলিকে বলে? অক্সিলারি ভার্ব হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাজ, হ্যাভ, হ্যাড, এগুলি হচ্ছে কি অক্সিলারি ভার্ব। তাহলে এখানে আছে কি, হি গোজ টু স্কুল, তাহলে এটা কি হবে, যেহেতু গোজ আছে তাহলে আমরা কী দিয়ে পরিবর্তন হবে, ডাজ চলে আসবে, আর ডাজ হয়ে গেলে গোজের প্রেজেন্ট ফর্ম বসবে, গো বসবে। তো ডাজ হি গো টু স্কুল? দে প্লে ফুটবল, ডু দে প্লে ফুটবল? আচ্ছা, রুল 4, অক্সিলারি ভার্ববিহীন পাস্ট ইনডিফিনিট টেন্স যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করার নিয়ম। এটাকে আমরা শিখেছি কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে, এখন হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সকে। যেমন এখানে কি হবে, প্রথমে ডিড বসবে আর সেখানে বসেছিল কি ডু অথবা ডাজ। ডিড প্লাস সাবজেক্ট প্লাস প্রদত্ত ভার্বটির প্রেজেন্ট ফর্ম প্লাস বাকি অংশ প্লাস প্রশ্নবোধক চিহ্ন। আই ওয়েন্ট টু স্কুল, আই ওয়েন্ট টু স্কুল হচ্ছে একটা পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এখানে কি হবে, ওয়েন্ট আছে তাহলে এখানে শুরু হয়ে যাবে কি ডিড দিয়ে। ডিড আই গো টু স্কুল, ওয়েন্টের প্রেজেন্ট ফর্ম হচ্ছে গো, গো, ওয়েন্ট, গন। হি হেল্পড ইউ, ডিড হি হেল্প ইউ? She read the book, did she read the book? Read এর past প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স আর পাস্ট পার্টিসিপল রিডই হয়, রিড, রিড, রিড। এই জন্য এখানে কোনো পরিবর্তন আসছে, আসলে পরিবর্তন হয়েছে কিন্তু দেখতে একই রকম, এই জন্য বোঝা যাচ্ছে না। রুল 5, অ্যাসার্টিভ সেন্টেন্সে নেভার এবং নাথিং থাকলে সেগুলো ইন্টারোগেটিভ করতে হলে উত্তর বাক্যে নেভারের স্থলে এভার এবং নাথিংয়ের স্থলে এনিথিং বসে। যেমন জুয়েল নেভার টেলস এ লাই, জুয়েল কি করে, কখনোই মিথ্যা বলে না। ডাস জুয়েল এভার টেল এ লাই? দেখো এখানে নেভার হয়ে গেছে কি এভার। আচ্ছা, তারপরে যেহেতু এখানে টেলস ছিল তাই ডাজ এসেছে। ওহো। রুল 6, অল, এভরিওয়ান, এভরিবডি যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করতে হলে উত্তর বাক্যে এদের স্থলে হু বসে, প্লাস ডোন্ট, ডাজন্ট, ডিডেন্ট বসে, প্লাস প্রিন্সিপাল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, প্লাস প্রিন্সিপাল ভার্বের পরের অংশ বসে, প্লাস প্রশ্নবোধক চিহ্ন বসে। তাহলে কি হয়, প্রথমে বসে কি হু বসে, তারপরে ডু অথবা ডোন্ট অথবা ডাজন্ট অথবা ডিডেন্ট, তারপর প্রেজেন্ট প্রিন্সিপাল ভার্বের প্রেজেন্ট ফর্ম
তারপর প্রিন্সিপালভাবে পরের অংশ প্লাস প্রথম চিহ্ন। আচ্ছা দেখি অ্যান্সার কি আছে। অল রেসপেক্ট অ্যান অনেস্ট ম্যান। তাহলে সূত্র অনুযায়ী প্রথমে বসবে কি হু, হু বসলো হু, তারপরে আসবে ডোন্ট অথবা ডাজেন্ট অথবা ডিডেন্ট। তাহলে এখানে আছে টেন্স অনুযায়ী আসবে ডাজেন্ট রেসপেক্ট অ্যান অনেস্ট ম্যান। হু ডাজেন্ট রেসপেক্ট অ্যান অনেস্ট ম্যান? এভরিবডি লাভস ওয়েলথ। হু ডাজেন্ট লাভ ওয়েলথ? রুল 7, যে সকল সেন্টেন্সে নান, নবডি, নো ওয়ান থাকে সেগুলো ইন্টারোগেটিভ করতে হলে উত্তর বাক্যে এদের স্থলে বসে সাবজেক্ট প্লাস বাকি অংশ প্লাস প্রশ্নবোধক চিহ্ন বসে উল্লেখ। আচ্ছা, যে সকল সেন্টেন্সে নান, নোবডি, নো ওয়ান থাকে সেগুলো ইন্টারোগেটিভ করতে হলে উত্তর বাক্যে এদের স্থলে হু বসে প্লাস বাকি অংশ বসে প্লাস প্রশ্নবোধক চিহ্ন বসে। উল্লেখ্য যে ক্ষেত্র বিশেষে হু এর পরিবর্তে এনিওয়ান বা এনিবডিও বসতে পারে। যেমন নো ওয়ান ক্যান ডু দ্য সাম, হু ওয়ান ক্যান ডু দ্য সাম, নোবডি লাইকস এ লায়ার, হু লাইকস এ লায়ার। আচ্ছা, এবার আসছি আমরা অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি সেন্টেন্সে। তো এক্সক্লামেটরি সেন্টেন্স সম্পর্কে জানার আগে এক্সক্লামেটরি সেন্টেন্স কাকে বলে সেটা একটু জেনে নেই। এক্সক্লামেটরি সেন্টেন্স বলতে বোঝায় বিস্ময় বা আবেগসূচক বাক্য, অর্থাৎ যে সেন্টেন্স দ্বারা বক্তার মনের বিস্ময়, আবেগ, আনন্দ, দুঃখ ইত্যাদি প্রকাশ পায় তাকে এক্সক্লামেটরি সেন্টেন্স বলে। আর এক্সক্লামেটরি সেন্টেন্স চেনার সবচেয়ে সহজ উপায় হচ্ছে এই সেন্টেন্সের শেষে একটা কি থাকে, আশ্চর্যবোধক চিহ্ন থাকে। যেমন হাউ বিউটিফুল দ্য ফ্লাওয়ার্স আর, হোয়াট এ বিউটিফুল গার্ডেন ইট ইজ, হাউ নাইস দ্য বার্ড ইজ। আচ্ছা, এক্সক্লামেটরি সেন্টেন্স কিছু নিয়ম আছে, নিয়মগুলো আমি পড়ছি। যেমন অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি ভার্বের পরে আর্টিকেল এ অথবা অ্যান থাকে তবে তাকে এক্সক্লামেটরি সেন্টেন্সে পরিবর্তন করার নিয়মটা হচ্ছে হোয়াটের পরে হোয়াট এ অথবা হোয়াট অ্যান বসে, অ্যাডজেক্টিভ বসে, সাবজেক্ট বসে প্লাস ভার্ব বসে প্লাস সেন্টেন্সের বাকি অংশ বসে আর নোট অফ এক্সক্লামেশন বা আশ্চর্যবোধক চিহ্ন বসে। যেমন ইট ইজ এ ভেরি লাভলি প্লেস, ইট ইজ এ আছে তাহলে কি হবে, হোয়াট এ লাভলি প্লেস ইট ইজ, এখানে ভেরিটা উঠে গেছে। আচ্ছা, হোয়াট এ বিউটিফুল, ইট ইজ এ বিউটিফুল বার্ড, তাহলে এটা কী হয়ে গেল, হোয়াট এ বিউটিফুল বার্ড ইট ইজ। এখানে নোট যে অ্যাসার্টিভ সেন্টেন্সে ভার্বের পরে যদি আর্টিকেল এ অথবা এন না থাকে সেক্ষেত্রে এক্সক্লামেটরি সেন্টেন্স করতে হলে হাউ দ্বারা শুরু করতে হয়। যেমন দ্য হাউস ইজ ভেরি নাইস, হাউ নাইস দ্য হাউস ইজ। এখানে উল্লেখ্য যে অ্যাসার্টিভ সেন্টেন্সের ভেরি শব্দটি এক্সক্লামেটরি সেন্টেন্সে তুলে দিতে হয় এবং এই কারণেই হোয়াট বা হাউ দ্বারা সেন্টেন্স শুরু করতে হয়। আচ্ছা, উইশযুক্ত সেন্টেন্সকে এক্সক্লামেটরি সেন্টেন্সে পরিবর্তন। অ্যাসার্টিভ সেন্টেন্সে উইশ থাকলে ইফ অথবা হ্যাড দ্বারা এক্সক্লামেটরি সেন্টেন্স শুরু হয়। স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট টু উইশের স্থলে ইফ অথবা হ্যাড প্লাস সাবজেক্টের পরাংশ বা নোট অফ এক্সক্লামেশন বা আশ্চর্যবোধক চিহ্ন। যেমন আই উইশ আই ওয়ার এ রিচ ম্যান, আমি যদি ধনী হতাম, আমার ইচ্ছে হচ্ছে আমি যদি ধনী হতাম। আর এখানে এক্সক্লামেটরিটা হচ্ছে ইফ আই ওয়ার এ রিচ ম্যান, আমি যদি ধনী ব্যক্তি হতাম। আই উইশ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড, আমার ইচ্ছাটা কি, আমার যদি পাখির মতো ডানা থাকতো। হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড, আমার জন্য পাখির মতো ডানা থাকে, আমি এটা উইশ করছি। আর এক্সক্লামেটরি হচ্ছে হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড, আমার যদি পাখির মতো ডানা থাকতো। আচ্ছা, এই ছিল অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি। এখন আসো অ্যাফার্মেটিভ টু নেগেটিভ সেন্টেন্সে। অ্যাফার্মেটিভ সেন্টেন্স কোনগুলোকে বলে, যেগুলো হ্যাঁ বোধক সেন্টেন্স, তাই না? আমরা যে বিবৃতিমূলক সেন্টেন্সগুলি বলি, যে সেন্টেন্সে আমরা কথা বলি সেগুলো হ্যাঁ বোধকটা হচ্ছে অ্যাফার্মেটিভ, আর যেটা না বোধক সেটা হচ্ছে নেগেটিভ।
আচ্ছা, এখানেও কিছু রুলস আছে, রুলসগুলো আমি পড়ছি। রুল 1, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি অনলি বা অ্যালোন থাকে তাহলে নেগেটিভ সেন্টেন্স করতে হলে অনলি বা অ্যালোনের পরিবর্তে শুধুমাত্র নান বাট বসে। কি বলেছে? অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি অনলি বা অ্যালোন থাকে তাহলে নেগেটিভ সেন্টেন্স করতে হলে অনলি বা অ্যালোনের পরিবর্তে শুধুমাত্র নান বাট বসে। যেমন আল্লাহ অ্যালোন ইজ অলমাইটি, তাহলে অ্যালোন থাকলে কী হবে? নান বাট বসবে। নান বাট আল্লাহ ইজ অলমাইটি, আল্লাহ একমাত্র সর্বশক্তিমান, আল্লাহ ছাড়া কেউ সর্বশক্তিমান নয়। অনলি হি নোজ দিস আর্ট, একমাত্র সেই কি এই শিল্প সম্পর্কে জানে। নান বাট হি নোজ দিস আর্ট, সে ছাড়া কেউ এই শিল্প সম্পর্কে কিছু জানে না। অনলি হি ক্যান ডু দ্য ওয়ার্ক, নান বাট হি ক্যান ডু দ্য ওয়ার্ক, মানে শব্দের অর্থ একই থাকবে। আচ্ছা, তারপরে এখানে আরেকটু উল্লেখ্য যে বস্তুর ক্ষেত্রে অনলি এর স্থলে নাথিং বাট এবং বয়স বা সংখ্যার ক্ষেত্রে অনলি এর স্থলে নট মোর দেন অথবা নট লেস দেন বসে। যেমন আই হ্যাভ অনলি এ ফিউ বুকস, আই হ্যাভ নাথিং বাট এ ফিউ বুকস। টম ওয়াজ অনলি 13, টম ওয়াজ নট মোর দেন 13, যেহেতু এখানে কি আছে? বয়স আছে, তাই এখানে হচ্ছে নট মোর দেন। এ চাইল্ড লাইকস অনলি সুইটস, এ চাইল্ড লাইকস নাথিং বাট সুইটস। অ্যাফার্মেটিভ সেন্টেন্স যদি মাস্ট থাকে তাহলে নেগেটিভ করার সময় উত্তর বাক্যে মাস্টের পরিবর্তে ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প বসে। এখানে আরও উল্লেখ্য যে উত্তর বাক্যে ক্যান নট বাটের পরে ভার্বের বেস ফর্ম এবং ক্যান নট হেল্পের পরে যে ভার্ব বসে তার সাথে আইএনজি যোগ করতে হয়। আচ্ছা, কি বলেছে আবার পড়ি। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি মাস্ট থাকে তাহলে নেগেটিভ করার সময় উত্তর বাক্যে মাস্টের পরিবর্তে ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প বসে। আচ্ছা, আর এখানে আরও উল্লেখ্য যে উত্তর বাক্যে ক্যান নট বাটের পরে ভার্বের বেস ফর্ম এবং ক্যান নট হেল্পের পরে ভার্বের যে ভার্ব বসে তার সাথে আইএনজি যোগ করতে হয়। আচ্ছা, শুধু যখন ক্যান নট হেল্প হবে তখন আইএনজি যোগ হবে। ঠিক আছে, দেখি। আই মাস্ট হেল্প দ্য পোর, আই ক্যান নট বাট হেল্প দ্য পোর। এখানে মাস্ট আছে, তাই ক্যান নট বাট হয়েছে। নীলা মাস্ট ওবে হার টিচার, নীলা ক্যান নট হেল্প ওবেইং হার টিচার। এখানে ক্যান নট হেল্প আছে, এখানে সূত্রতে বলা ছিল কি ক্যান নট হেল্পের পরে যে ভার্ব থাকবে সেটা শেষে আইএনজি যোগ হবে, তাহলে ওবের সাথে আইএনজি যোগ হয়েছে। উই মাস্ট ইল টু ইউর ফেথ, উই ক্যান নট বাট ইল টু ইউর ফেথ। এভরিযুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে উত্তর বাক্যে এভরি এর স্থলে দেয়ার ইজ নো বসে, প্লাস এভরি এর পরের শব্দটি বসে, প্লাস বাট বসে, প্লাস বাক্যে বাকি অংশ বসে। যেমন এভরি মাদার লাভস হার চাইল্ড, দেয়ার ইজ নো মাদার বাট লাভস হিজ চাইল্ড, বা লাভস হার চাইল্ড হবে, এখানে ভুল হয়েছে, হিজ হবে না, হার হবে। এভরি ওয়ান হেটস এ লায়ার, দেয়ার ইজ নো ওয়ান বাট হেটস এ লায়ার। এভরিযুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার সময় এভরি এর পরিবর্তে নো এবং বাক্যস্থিত অ্যাফার্মেটিভ শব্দটি নেগেটিভ রূপ বসাতে হয়। যেমন এভরি মাদার লাভস হার চাইল্ড, নো মাদার হেটস হার চাইল্ড, লাভসের অপোজিট হচ্ছে হেটস, আর এভরি পরিবর্তে হচ্ছে নো। এভরি ওয়ান লাভস এ ট্রুথফুল বয়, নো ওয়ান হেটস এ ট্রুথফুল বয়। এভরি ম্যান হেটস এ লায়ার, নো ওয়ান লাভস এ লায়ার। অ্যাজ সুন অ্যাজকে নেগেটিভ করতে হলে অ্যাজ সুন অ্যাজের স্থলে নো সুনার হ্যাড বসে, প্লাস সে বাক্যের সাবজেক্ট বসে,
প্লাস সে বাক্যের মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসে, প্লাস সে বাক্যের বাকি অংশ প্লাস বসে, প্লাস দেন বসে, প্লাস দ্বিতীয় বাক্য বসে। যেমন as soon as the thief saw the police he ran away. No sooner had the thief seen the police then he ran away. As soon as the rain stopped we came back home. No sooner had the rain stopped then we came back home. As soon as the bell rang the teacher entered the room. No sooner had the bell rang then the teacher entered the room. As soon as the thief saw the police he ran away অর্থটা কি হচ্ছে, চোর যখনই পুলিশকে দেখলো সে দৌড়ে পালালো। নো সুনার হ্যাড দ্য থিফ সিন দ্য পুলিশ দেন হি ran away. পুলিশকে দেখতে না দেখতে কী করলো, চোর দৌড়ে পালালো, এইরকম আর কি। আচ্ছা, সুপারলেটিভ ডিগ্রি যুক্ত বাক্যকে নেগেটিভ করতে হলে নিম্ন স্ট্রাকচারটি অনুসরণ করতে হবে। নো আদার বসবে, প্লাস সুপারলেটিভের পরের অংশ বসবে, প্লাস ভার্ব, প্লাস সো, প্লাস সুপারলেটিভ ডিগ্রির পজিটিভ ফর্ম, প্লাস অ্যাজ, প্লাস প্রদত্ত সেন্টেন্স এর সাবজেক্ট। যেমন হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, এখানে সুপারলেটিভ ডিগ্রি কোনটা, বেস্ট, তাহলে নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ সো গুড অ্যাজ হি। আচ্ছা, এলিফ্যান্ট ইজ দ্য বিগেস্ট অ্যানিমেল ইন দ্য ওয়ার্ল্ড, তাহলে এখানে কী হবে, নো আদার অ্যানিমেল ইন দ্য ওয়ার্ল্ড ইজ সো, আচ্ছা এখানে কী ছিল, এলিফ্যান্ট ইজ দ্য লার্জেস্ট, তাহলে লার্জ, লার্জার, লার্জেস্ট হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, তাহলে এটা পজিটিভ ডিগ্রি হচ্ছে লার্জ অ্যাজ এলিফ্যান্ট। আচ্ছা, আবার দেখো ঢাকা ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট সিটি ইন বাংলাদেশ, নো আদার সিটি ইন বাংলাদেশ ইজ সো ইম্পর্টেন্ট অ্যাজ ঢাকা। এখানে সুপারলেটিভটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট, মোর ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, তাহলে এটা পজিটিভ ডিগ্রি হচ্ছে ইম্পর্টেন্ট। আচ্ছা, রুল 5, অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভে রূপান্তরের সময় উক্ত সেন্টেন্স স্থল এর মধ্যে অবস্থিত অ্যাফার্মেটিভ শব্দটি নেগেটিভ রূপ বসাতে হয় এবং উক্ত নেগেটিভ শব্দটির পূর্বে নট বসাতে হয়। যেমন I shall remember you. I shall not forget you. He is a good player. He is not a bad player. He was an honest boy. He was not a dishonest boy. He was not a dishonest boy. This is an extraordinary ship. This was not an ordinary ship. রুল 6, অলওয়েজ যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে অলওয়েজের পরিবর্তে নেভার বসে এবং অ্যাফার্মেটিভ শব্দটি বিপরীত শব্দ বসে। যেমন I always agreed with him. I never disagreed with him. Rohim was always punctual. Rohim was never late. 2.2 যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার নিয়ম হচ্ছে প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট প্লাস ভার্ব বসে, টু এর পরিবর্তে সো বসে, টু এর পরে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব বসে, দ্যাট বসে, প্লাস প্রথম সাবজেক্ট আবার বসে, প্লাস টেন্স অনুযায়ী ক্যান নট, কুড নট বসে, প্লাস প্রদত্ত টু এর পরের অংশ বসে। হি ইজ টু উইক টু গো, তাহলে কী হবে, টুর পরিবর্তে সো বসবে, হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট গো। Parveen was too poor to buy a chain. Parveen was so poor that she could not buy a chain. হ্যাঁ, টুর পরিবর্তে বসেছে সো, তারপরে পোর, দ্যাট, আর সূত্র অনুযায়ী কুড নট বসেছে বাই এ চেন। হি ওয়াজ টু অনেস্ট টু টেক দ্য মানি, হি ওয়াজ সো অনেস্ট দ্যাট হি কুড নট টেক দ্য মানি। আচ্ছা, এ পর্যন্তই থাকলো। ভালো থেকো সবাই, বাড়িতে থেকো, নিরাপদে থেকো, সুস্থ থাকো। ইনশাল্লাহ খুব শীঘ্রই আমরা একই ক্লাসে বসেই ক্লাস করতে পারবো। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।